পরবর্তী দিনে হয়তো একে সাসপেন্ডও করা হবে। আজকে এর ভবিষ্যৎ এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ, অর্থাৎ পুলিশ প্রশাসন শুরু হয়ে গেছে, আমরা সবাই শুনলাম বিভাগীয় তদন্ত হচ্ছে লিটন হালদারের শুরু হবে। হ্যাঁ হবে, আমি কেন বলি তার কারণটা বলি। তার কারণ হচ্ছে এই পুলিশ প্রশাসনকে একটা বার্তা দিয়ে দিলেন মাননীয়া, তিনি নিজে একজন পুলিশ মন্ত্রী হয়ে বার্তা দিয়ে দিলেন যে আমাদের নেতারা খুন করবে, চুরি করবে, ডাকাতি করবে, তোমাদের মা বোনেদের ধর্ষণ করার হুমকি দেবে, তোমাদেরকে পেটাবে, মাথায় বোম মারবে, তোমরা পাথর খাবে, লাত খাবে, সব খাবে, কিন্তু তোমরা মুখ দিয়ে একটাও শব্দ বা প্রতিবাদের ভাষা বার করতে পারবে না, কারণ আমরা তোমাদের মাইনে দিচ্ছি। মাইনে দিচ্ছি মানে তোমাদেরকে আমরা স্যালারি দিচ্ছি, মানে তোমাদেরকে যা বলবো তোমরা তাই শুনবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতা চক্রবর্তী দিদি, হিউম্যান রাইটস এর থেকে। সবাই ওনাকে মানবাধিকার দিদি বলেই চেনেন। সঙ্গীতা দি, নমস্কার, আমাদের প্রোগ্রামে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে শুধু বীরভূম নয়, গোটা পশ্চিমবঙ্গের যিনি বাহুবলী নেতা, সেই অনুব্রত মণ্ডল যে গালিগালাজ করেছে থানার আইসি কে, একজন বোলপুর থানার আইসি, দায়িত্বপ্রাপ্ত আইসি লিটন হালদারকে, সেই অডিও রেকর্ডিংটা আমরা সবাই শুনেছি, আশা করি আপনিও শুনেছেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুনেছেন। প্রথমে বলা হচ্ছিল এটা ফেক, কিন্তু অনুব্রত মণ্ডল ক্লিয়ার করে দিয়েছে ক্ষমাতে যে এটা ফেক নয়, অনুব্রত মণ্ডল সত্যি সত্যি কল করেছিল এবং এই ভাষাতেই গালিগালাজ করেছিল। তারপরে দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের থেকে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলা হলো, অনুব্রত মণ্ডলও একটা এ4 সাইজে ক্ষমা চাইলো পুলিশের কাছে, কিন্তু পুলিশ যে সক্রিয় ভূমিকা দেখানোর কথা, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার যে কথা, যে দাবিটা তোলা হচ্ছে গোটা রাজ্যের থেকে, সেই বিষয়টা হচ্ছে না। আজকে আমরা দেখলাম অনুব্রত মণ্ডল গেলেন এসডিপিওর সাথে দেখা করলেন, চা খেলেন, 2 ঘন্টা বসে আড্ডা দিলেন এবং তারপরে বেরিয়ে চলে এলেন। অথচ যারা এই অডিও ক্লিপটা চালাচ্ছেন, দেখাচ্ছেন, বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম এবিপি আনন্দর মতো একটা চ্যানেলের এডিটর সুমন দেখে পুলিশ চিঠি পাঠাচ্ছে যে এই অডিও বারবার শোনানো হচ্ছে, এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? অনুব্রত মণ্ডলের এই স্বভাব সিদ্ধ ভঙ্গিমা, যেটাতে উনি কখনো পুলিশকে বোম মারতে বলে ওই পুলিশদের ওপর বোম মেরে দাও, এই পুলিশ আপনি যদি কাজ না শোনেন তাহলে আমি গিয়ে 7টার মধ্যে ঢুকে যাব কি 9টার মধ্যে ঢুকে যাব, মানে পুলিশের কোনো গুরুত্ব বা ভূমিকা অনুব্রতর জেলা, অর্থাৎ আমি সেই জেলার 9-10 কিলোমিটারের মধ্যে বাস করি, আউস গ্রাম অঞ্চল, এটা অনুব্রতরই এলাকা, সেই এলাকায় থাকি। এখানে পুলিশের ভূমিকা বলে কিছু নেই, এখানে একটাই রাজত্ব চলে, সেটা হচ্ছে অনুব্রত অঞ্চল এবং অনুব্রত তার মুখ্যমন্ত্রী। তাই অনুব্রতকে জব্দ করতে এই পুলিশ প্রশাসন বা এই মমতা ব্যানার্জি এরা কোনোদিনই পারেনি। তাই তাকে জব্দ করতে ইডি সিবিআই তিহারে নিয়ে গিয়ে 2 বছর সংশোধনাগারে রাখলেন। তিনি যখন বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর আমরা ভেবেছিলাম উনি হয়তো শুধরে গেছেন, হয়তো যেভাবে মেয়েকে নিয়ে 2 বছর জেলে কাটিয়ে এলেন, মানে কত গর্বের বিষয়, বাবা মেয়েকে নিয়ে তীর্থ ভ্রমণ করেন, বাবা মেয়ের মানে মেয়ের উন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন, সেখানে বাবা মেয়ে দুজনে একসঙ্গে তিহার যাত্রা করে এসছেন, অর্থাৎ জেলে কাটিয়ে এসছেন। এবার সেই বাবা মেয়ে, অর্থাৎ তিনি দাগি আসামি, এটা নিয়ে তো কোনো তুলনা নেই, মানে এর সঙ্গে অন্য কিছু তুলনা করা যাবে না, অনুব্রতর সাথে অন্য কিছুকে তুলনা করা যাবে না। যিনি 2 বছর জেলে থাকার পরে, বাপ মেয়ে জেল থেকে বেরিয়ে আসার পর এমন ভাবে চলছিলেন, এমন ভাবে কথা বলছিলেন, তখন আমরা ভেবেছিলাম হয়তো 2 বছর তিহারে থেকে আসার পর তিনি হয়তো সত্যিই শুধরে গেছেন এবং হয়তো যে কটা দিন তিনি বাঁচবেন, ঠাকুর দেবতা ধর্মভীরু লোক বলছিলেন আমি ঠাকুর দেবতা করব, আমার এই শরীর খারাপ, তখন তিনি হুইল চেয়ারে করে যাচ্ছিলেন। আর সেই অনুব্রত আজকে 2 ঘন্টা চা খেয়ে এসছেন, কি এসডিপিও দের সাথে কাঁধে হাত রেখে কথা বলে এসছেন, কি পুলিশকে পাত্তা দেননি। এই ঘটনাগুলো কমন ঘটনা, আর এই ঘটনাগুলো নিয়ে নতুন করে আর পশ্চিমবঙ্গবাসীকে বোঝাতে হবে না যে অনুব্রত মণ্ডল আছেন, অনুব্রত মণ্ডলেই, শুধুমাত্র সময়গুলো পরিবর্তিত হয়েছে। সেখানে সোশ্যাল মিডিয়ার জগতে আজকে লাখো লাখো নয় কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে যে অডিওটার জন্য পুলিশ প্রশাসন আজকে তাদের নিজস্ব ক্রেডিবিলিটি তো হারিয়েইছে,
যে কেউ আজকে পুলিশকে গালি দিয়ে তাদের নিজেদের মানে কি বলবো অনুব্রতর সাথে তুলনা করবেন, যা আমারও ভাই ও শরীর অসুস্থ ছিল, ওষুধ খেয়ে নিয়েছি তাই পুলিশকে গালি দেওয়া যায়। আর এই গোটাকত নন বেলেবল সেকশন আর একটা মাত্র মানে ওই কি বলবো শ্লীলতাহানির মামলা, যেটাতে আখেরে ও বেল পেয়েই যাবে, ওটা নিয়ে বলার কিছু নেই। জানে তো যে ফ্রিডম অফ স্পিচের রোদ্দুর রায়ের মতো তিনিও মোটামুটি ভালোই, কিন্তু রোদ্দুর রায় হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেককে রোস্ট করেন, কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশকে যেভাবে রোস্ট করলো, শুধু পুলিশকে রোস্ট করলো না, পুলিশের একদম উপর মহলের আমাদের রাজ্যের ডিজি রাজীব কুমার, তাকে তুমি সম্বোধন, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি সম্বোধনের সাথে সাথে তাকেও একটা স্ল্যাং ইউজ করে বলছে একে কি সরাবে না, তারপরেই সঙ্গে সঙ্গে আবার একটা স্ল্যাং। এবং এই স্ল্যাং শোনার পর রাজীব কুমারের মুখ কোথায় থাকবে না থাকবে এটা নিয়ে, আর মানুষ সাধারণ মানুষ অন্তত পুলিশের প্রতি যে মানে কি বলবো একটা ভয় ভীতি ডর যতটুকুই রেখেছিল, এটার পর একদম নিচে নেমে গেছে। তাই পুলিশের লজ্জা লাগছে, নিজেদের লজ্জা লাগছে যে আমরা তো কিছু করতে পারলাম না। যদি কোন রকম ভাবে এই রেকর্ডিংটা এবিপি আনন্দের সুমন খুব ভালো নিউজ করছে, যথেষ্ট পরিমাণে ভোকাল, এবং আমি নিজেও সেখানে বাইট দিয়েছি, আমি দেখলাম প্রচুর ভাইরাল। এবং এই যাতে করে সুমনকে থামিয়ে দিলে পুলিশের মান সম্মানটা বেঁচে যাবে, অনুব্রত মণ্ডলকে থামানোর কোনো দরকার নেই। তার কারণ ভোটের আগে বোম বেঁধে গুড় বাতাসা দিয়ে চরম চরম ঢাক বাজিয়ে গরু পাচার কয়লা পাচার বালি পাচারের টাকাগুলো কালীঘাট পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তো এই পুলিশেরই থাকবে। সুতরাং এই পুলিশ নিজস্ব মান সম্মান বাঁচানোর জন্য সাংবাদিকদের দ্বারস্থ হবেন, কিন্তু অনুব্রতকে কিচ্ছু করতে পারবেন না। আপনি আপনি একটু আগে বললেন যে সেকশন গুলো দেওয়া হয়েছে, খুব সহজে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাবে। জামিন পাওয়ার প্রশ্নটা তো পরে আসবে। আমি বলছি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবে কি আদৌ? অনুব্রত মণ্ডলকে কি এই পুলিশ, এই রাজ্যের পুলিশ যে লিটন হালদার থানা বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করেছে, সেই পুলিশ তো অনুব্রত মণ্ডলের ফোনটাই এখনো বাজেয়াপ্ত করলো না। আজকে জানি না 2 ঘন্টা এসডিপিওর সঙ্গে কি আলোচনা হচ্ছে, কথাবার্তা হয়েছে, চা খেয়েছে না কফি খেয়েছে, কিন্তু ফোনটা যেখানে থানার আইসির ফোনটা বাজেয়াপ্ত করা হলো, সেখানে অনুব্রত মণ্ডল যে এত নিম্ন জঘন্য কুরুচিকর ভাষায় সেই আইসির বাড়ির বউকে মাকে তুলে এত জঘন্য নোংরা ভাষায়, যেগুলো আমরা ভদ্র সমাজের মানুষ শুনতেও পছন্দ করি না, সেগুলো ভাষা ব্যবহার করেছে। তারপরে অনুব্রত মণ্ডলের ফোনটা বাজেয়াপ্ত করেন। সেখানে কি মনে করেন যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবে এই রাজীব কুমারের পুলিশ? দেখুন, অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করবে কিনা এটার একটা ভালো উদাহরণ আমি দিতে পারি, তাহলে আপনাদের মনে পড়বে অনেকগুলো জিনিস। এই অনুব্রত মণ্ডল যখন আমাদের কলকাতা সেন্ট্রাল জেলে ছিলেন, সেই সময় আমার ওপর একবার প্রাণঘাতী আক্রমণ হয়, এবং সেই প্রাণঘাতী আক্রমণ করেন অনুব্রতর জেলে বসে আদেশে পাওয়ার পর তার একজন মহিলা নেত্রী। সেই সময় আমি সোচ্চার হয়েছিলাম যে অনুব্রত জেলে বসে কতগুলো ফোন ব্যবহার করছেন, সেই ফোনগুলো কিন্তু আজকে চেক করা হোক। ঠিক তেমনই ঘটনা আমি বলে রাখি, সন্দেশখালী শাহজাহান শেখ এখন বর্তমানে যে কতগুলো ফোন ব্যবহার করছে, এবং তার জেলার যে যত যত জমি দখল করেছে, যাদের জমিগুলোকে ছাড়াবার জন্য যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, পুলিশ প্রশাসনও চেষ্টা করছেন যাতে করে সেই জমিগুলোকে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হোক যাদের জমি দখল করেছে। রাতের পর রাত ফোন চলে আসছে যে জেলের ভেতর থেকে, যে শাহজাহান শেখ ডাইরেক্ট ফোন করছে, করে বলছে আমার জমিতে হাত দিবি তো লাশ পড়ে যাবে। তো যাই হোক, এই ঘটনার পর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, একদিনের জন্য অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা আটকাবার জন্য এই পুলিশই তাদের সিউড়ি থানা না সাঁইথিয়া থানা, যাই হোক থানাতে নিয়ে এসে একদিনের জন্য তাকে ওই কি ঠাকুর নাম যেন, নামটা ভুলে গেলাম, বীরভূমের শিব ঠাকুরকে দিয়ে একটা ছোট্ট কেস করিয়ে দিয়ে কিভাবে তার তিহার যাত্রা আটকাতে কত রকম মরিয়া চেষ্টা করেছিল, সেই তখনকার ফোন কলগুলো সবই অনুব্রতর ইশারাতে জেলে বসেই হয়েছে। আর এই অনুব্রত মণ্ডলের ফোন কেন সিজ করবে? কারণ অনুব্রত মণ্ডলের ফোন থেকে তো কল রেকর্ডিংটা ভাইরাল হয়নি, ভাইরাল হয়েছে কার থেকে? পুলিশ অফিসারের থেকে। হ্যাঁ, একদম সত্যি, এটা বাস্তব যে আজকে এই কল রেকর্ডিংটা
ভাইরাল হয়েছে পুলিশ অফিসারের ফোন থেকে। কারণ অনুব্রত মণ্ডল রাত্রেবেলায় যে নারী নির্যাতন করেন, নারী নিগ্রহ করেন, মহিলাদের শ্লীলতাহানি করেন, মহিলাদের ওপর অত্যাচার করেন, আমি তার প্রকৃষ্ট উদাহরণ। 2016 সালে 14 জন গুন্ডা পাঠিয়ে আমার হাতে পায়ে কোমরে আজও প্লেট লেগে আছে, 17টা প্লেট লেগে আছে। তিনি নারী নির্যাতক, তিনি ধর্ষক, তিনি খুনি, তিনি কয়েকশো খুন করেছেন। তার একটাও এফআইআর আজও পর্যন্ত পুলিশ লজ করতে পারেনি। শুধু বলবো পুলিশ সফলতা পেল এই প্রথম যে একটা এফআইআর করতে পেরেছে অনুব্রতর এগেনস্টে। এর আগে সাজু শেখ, রঘু শেখ, আজাদ মুন্সি, লালন ফকির, তারপর পিচকুড়ির হান্টার শেখ, উজ্জ্বল ব্যানার্জি, কেতুগ্রামে মোহাম্মদা শেখ, চঞ্চল বক্সি, এরকম কয়েকশো খুনের কথা আমি এক টানা বলে যেতে পারি। যে খুনগুলো অনুব্রত ডাইরেক্ট করিয়েছে, যে খুনগুলোতে একটাও এফআইআর এ অনুব্রত মণ্ডলের নাম যুক্ত হয়নি, তার কারণ পুলিশের সেই গার্ডস নেই। পুলিশকে আজকে বলছে, পুলিশকে আজকে একটা পুচকে নেতা পর্যন্ত অনুব্রতদের দলে হুমকি দিয়ে বলছে দেখে নেব, তার বাবা ক্ষমা চাইছেন, বলছেন আমি কি শিক্ষা দিয়ে মানুষ করেছি আমার সন্তানকে। কিন্তু পুচকে নেতাগুলো পর্যন্ত আজকে সেই তৃণমূল ছাত্র নেতা, ছাত্র পরিষদের নেতা, তাকে দল বহিষ্কার করেছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে কেন বহিষ্কার করলো না এই প্রশ্ন তো উঠছে। এটা যাই হোক রাজনীতির ব্যাপার, তার দলের ব্যাপার, কিন্তু প্রশাসন তো দলের নির্দেশে চলবে না, প্রশাসন তো চলবে প্রশাসনের মতো, আইন মেনে চলবে। লিটন হালদারের আইসি একজন, তার কল রেকর্ডিংটা যদি আজকে ভাইরাল না হতো, এই মিডিয়ার সামনে না আসতো, জনগণ না শুনতো, তাহলে আপনি যে এফআইআর কথা বলছেন যে পুলিশ এফআইআরটা করেছে, সেই এফআইআরটাও তো পুলিশ করতো না। আপনার কি মনে হয় লিটন দাস ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যেভাবেই হোক এই কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, তার ফোন থেকে তিনি জেনে বুঝেই করেছেন, হয়তো বা না জেনেই করেছেন, সেক্ষেত্রে এটা সামনে এসেছে বলে আজকে চর্চা হচ্ছে। যদি না আসতো, তিনি যদি এটা নিয়ে পুলিশের উপর মহলের কাছে কমপ্লেন করতেন, তাহলে কি আজকে অনুব্রতর বিরুদ্ধে কোন রকম এফআইআর? হ্যাঁ, একটা ঘটনা, এটা একটা খুব ভালো ভ্যালিড পয়েন্ট। দেখুন, লিটন হালদার বাবু যিনি বোলপুর থানার আইসি, তিনি খুব শান্ত মুডে এবং খুব শান্ত মেজাজে, তারকে যখন তার মা বউ তুলে গালাগালি করছিল তখনও কিন্তু তিনি কিন্তু কোনো উচ্চ স্বরে কথা বলেননি। তিনি কিন্তু খুব শান্ত প্রকৃত মুডে কলটি রেকর্ড করেছেন। রেকর্ড করার পর যাই হোক, যার মারফতই হোক না কেন, এটা ভাইরাল হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে অনুব্রত মণ্ডলের আজকে পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা যেটা চাইছেন যে পুলিশ প্রশাসন হচ্ছে একটা স্বশাসিত সংস্থা এবং পার্টি একটা আলাদা বিষয়, ভুল করছেন। এই টিএমসির জামানায় 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমরা দেখেছি, দাঁড়িয়ে থেকে দেখেছি, যেখানে 2100-র ওপর কমপ্লেন লজ হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনে, তার মধ্যে 1900-র ওপর কমপ্লেন আমি আমার সংগঠন এসএস হিউম্যান রাইটস এর তরফ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে করেছিলাম। কিন্তু এই যে বাড়ি পুড়িয়ে দেয়া, নারীদের ধর্ষণ করা, একের পর এক খুন, কয়েকশো খুন, এদের কথাগুলো তুলে ধরার মতো ক্ষমতা পুলিশ প্রশাসন ছিল না। পুলিশ প্রশাসন রাতের পর রাত দাঁড়িয়ে থেকে তৃণমূলের নেতাদেরকে বলছে বোম মার, এর বাড়িতে বোম মার, এবং বোম মারছে দাঁড়িয়ে নেতারা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমার নিজের বাড়িতে বোম পড়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকে বোম ফেলা করেছে। মানে আজকে টিএমসি পার্টিটা টিকে আছে পুলিশের দৌলতে। আর এই পুলিশের, আমি তো বলি পুলিশ থানাগুলো এক একটা পার্টি অফিসে পরিণত হয়েছে। এটা লিখিত না অলিখিত সবাই জেনে গেছে। তাই অনুব্রতর বিরুদ্ধে সব থেকে বড় সফলতা যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে একটা এফআইআর হয়েছে, এটাই একটা বড় পাওনা। কিন্তু লিটন হালদার, তার ভবিষ্যৎটা কিন্তু পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। তার কারণ হচ্ছে লিটন হালদার যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে তার মা বউকে যেভাবে গালি দিয়েছেন, তার কোথাও পুলিশ প্রশাসনে চাকরি করতে গিয়ে উর্দি পড়ে, যে পরীক্ষা দিয়ে, যে আইনের দায়রা মেনে যে শপথ নিয়েছিল, তার কোথাও মনে হয়েছিল যে সত্যি আমি বাজে কাজ করে ফেলছি, কারণ এটা মেনে নেওয়া যায় না বলেই হয়তো তিনি এই রেকর্ডটা করেছিলেন। ঠিক আছে, তিনি যে রেকর্ড করেছিলেন এবং সেই রেকর্ডের জন্য তার ফোন সিজড করা হলো, পরবর্তী দিনে হয়তো একে সাসপেন্ডও করা হবে। আজকে এর ভবিষ্যৎ
এর ভবিষ্যৎ এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ। অর্থাৎ পুলিশ প্রশাসন শুরু হয়ে গেছে, আমরা সবাই শুনলাম, বিভাগীয় তদন্ত হচ্ছে লিটন হালদারের শুরু হবে। হ্যাঁ হবে, আমি কেন বলি তার কারণটা বলি। তার কারণ হচ্ছে এই পুলিশ প্রশাসনকে একটা বার্তা দিয়ে দিলেন মাননীয়া, তিনি নিজে একজন পুলিশ মন্ত্রী হয়ে বার্তা দিয়ে দিলেন যে আমাদের নেতারা খুন করবে, চুরি করবে, ডাকাতি করবে, তোমাদের মা বোনেদের ধর্ষণ করার হুমকি দেবে, তোমাদেরকে পেটাবে, মাথায় বোম মারবে, তোমরা পাথর খাবে, লাত খাবে, সব খাবে, কিন্তু তোমরা মুখ দিয়ে একটাও শব্দ বা প্রতিবাদের ভাষা বার করতে পারবে না, কারণ আমরা তোমাদের মাইনে দিচ্ছি। মাইনে দিচ্ছি মানে তোমাদেরকে আমরা স্যালারি দিচ্ছি, মানে তোমাদেরকে যা বলবো তোমরা তাই শুনবে। আমার দল চাইলে, আমার দলের নেতারা চাইলে, যদি চায় আপনার বাড়িতে গিয়ে চড়াও হবে, কিন্তু আপনি কোনো ভিডিও করতে পারবেন না, আপনি কোনো কল রেকর্ডিং করতে পারবেন না, এবং এইভাবে কল রেকর্ডিং ভাইরাল করতে পারবেন না। অর্থাৎ প্রচ্ছন্ন ভাবে তিনি পুলিশ প্রশাসন, আজকে রাজীব কুমারের মুখ পুরো পুড়ে গেছে। আজকে রাজীব কুমার এই সাধারণ মানুষ, আমি তো আগের দিনেই বলেছি, আবারও আজকে বললাম, এরপরে রাজীব কুমারদের ভাবার সময় হয়ে গেছে যে আমাদের মা বোনেদের রক্ষা করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ডাকতে হবে, না হলে এই টিএমসি নেতারা দিনে রাতে যখন তখন এই যে ধর্ষণের হুমকি দিচ্ছে, শুধু নয় ধর্ষিত হবে, এবং আমাদের মা বোনেদের নিরাপত্তাটাও কোথাও থাকবে না আমরা যদি মুখ খুলি। এই বার্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর বার্তা হয়ে গেল সমাজের বুকে। আমরা চেয়েছিলাম অনুব্রত মণ্ডলকে অন্তত কিছু হোক আর না হোক, তাকে অন্তত গ্রেপ্তার করে একটা ন্যূনতম শাস্তি, অর্থাৎ ন্যূনতম শাস্তি মিনস ইন দা সেন্স তাকে অন্তত দুদিন জেল খাটিয়ে প্রমাণ করতে পারতেন মাননীয়া যে আমাদের প্রশাসনটা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নয়, কিন্তু তারা কোনোদিন সেটা করবেন না। আমি শুনলাম অভিষেক ব্যানার্জি প্রচন্ড রাগ করেছেন, তাকে কোর কমিটি থেকে বাদ দেবেন, এরকম একটা সিদ্ধান্তও হয়েছে, কিন্তু কোনোটাই আমরা তার ফলপ্রসূ হিসাবে দেখতে পেলাম না। তার কারণ কি? অনুব্রত লাস্ট লাইনের একটাই কথা এখানে রয়ে গেছে যে এই অডিও কল রেকর্ডিংটা বিজেপির হাতে গেল কি করে, এটা একটা বড় প্রশ্ন তুলে দিয়ে তিনি ক্ষমা চাইলেন তার দলের কাছে। পুলিশ বন্দ্যোপাধ্যায় রাগ করেছে ও তিনি অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু এটাও তো সত্যি আপনাকে স্বীকার করতে হবে যে অনুব্রত মণ্ডল তৃণমূলের অনেক দুর্নীতির সাক্ষী, অনেক কিছু অনুব্রত মণ্ডল জানে। এখন অনুব্রত মণ্ডলকে যদি উপরে কোনো শাস্তি নেমে আসে তৃণমূলের উপর মহল থেকে, তাহলে অনুব্রত মণ্ডলও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না, অনুব্রত মণ্ডলও মুখ খুলে দেবে পরবর্তীতে, তাতে তৃণমূলই বিপাকে পড়বে। এই চিন্তা ভাবনা গুলো করেই কি অনুব্রত মণ্ডলকে বাঁচানোর চেষ্টা চলে আসছে? দেখুন এইটা মানে খুব কঠিন প্রশ্নের মুখে ফেললেন আমাকে। যে 2 বছর তিহারে কাটিয়ে এসছে, সে কি ভাবছেন কিছু বলে আসেনি? সে কি ভাবছেন কিছু জানিয়ে আসেনি? নাকি তার পেট থেকে কোনো কথা বার করা যায়নি? দেখুন, দল কিছুটা হলেও, এবারে আমার যেটা মনে হয়েছে, কিছুটা হলেও অনুব্রত মণ্ডল বলেই এতটা ভাইরাল হয়েছে, এবং তার বক্তব্যগুলো, কারণ অন্যান্য নেতারা গালিগুপ্তা করছেন, চারি জায়গায় পুলিশকে গালিগুপ্তা করেন, প্রচুর দেখতে পাচ্ছি, কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এটা কেন ভাইরাল হলো? তার কারণ হচ্ছে অনুব্রত বিশ্বাসযোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছে, কারণ 2 বছর তিহারে থেকে তিনি যে কেন্দ্রীয় এজেন্সির কাছে কি কি মুখ খুলেছেন আর কি কি প্রমাণ দিয়েছেন, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন। এখন দেখুন, এটা ঘটনা যদি অনুব্রত মণ্ডল মুখ খুলে যে আগে কালো গাড়ি করে কি কি পৌঁছাতো কালীঘাটে, মুড়ির টিনে করে পৌঁছাতো, আমি বলছি না, তাদেরই নেতারা বলেছে মুড়ির টিনে করে টাকা গেছে, আজকে কয়েকশো ভরি গয়না সাজিয়ে বসতো, তার মাথাতে এর মুকুট ওর মুকুট, কয়েকশো মানুষ খুন করা, সমস্তটা জানার পরেও দিদি বলতো বীরের সম্মান দেয়া হবে তাকে, আর অনুব্রত চলে এলে তাকে যেন বীরের সম্মান দেয়া হয়। অর্থাৎ বীরত্ব তাকেই বোঝায় এই রাজনীতিতে, যে বেশি খুন করতে পারবে, যে বেশি রাহাজানি করতে পারবে, যে বেশি করে পার্টিকে টাকা দিতে পারবে, যে অলিখিত পথে এবং জালিয়াতি করে যত তাড়াতাড়ি পার্টিটার একটা ফান্ড রেইজ করতে পারবে, তাদের হয়েই পার্টি থাকবে এবং প্রশাসনও তাদের পাশেই থাকবে। আপনি আপনারা সাধারণ মানুষ যারা আজকে লড়াই করছি মানব অধিকার নিয়ে, মানুষের অধিকার ফিরিয়ে দাও বলে, সেই
প্রশাসনটাকেই আমরা আঙুল তুলে দেখাচ্ছি, বারবার তাদের সিট দ্বারা সোজা করার জন্য পরামর্শ দিচ্ছি, তাদের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন থেকে সমন ইস্যু করাচ্ছি, দিল্লি ডাক করাচ্ছি, কিন্তু গিয়ে কোথাও গিয়ে দেখতে পাচ্ছি আখেরে গিয়ে লাস্টে গিয়ে অর্ডারটা কোথাও গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে না, এখানে কিন্তু কোনো আম বা ইলিশের গল্পও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে কেউ আম পছন্দ করেন, কেউ ইলিশ পছন্দ করেন। আবার দেখুন এই যে আমাদের অভিষেক ব্যানার্জি যদিও অসাধারণ ভাষণ দিয়েছেন, মাই নেশনকে রিপ্রেজেন্ট করেছেন আজকে বাইরে, সেখানে অভিষেক ব্যানার্জির মতো ছেলেদেরকে মোদিজি সিলেক্ট করছেন আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার জন্য। সন্ত্রাসবাদী দমনের যে প্রতিনিধি দল আজকে সারা ভারতবর্ষের বাইরে ঘুরে এলো, সেখানে অভিষেক ব্যানার্জি জায়গা পাচ্ছেন। তো এই সেটিং তত্ত্বটা আমরা সবসময় দেখে আসি। আমি আমি আজকে প্রসঙ্গটা বদলাতে চাইছি না। আমারও মনে অনেক প্রশ্ন উঠেছে, যেই রাজনৈতিক দল বাংলাদেশিদেরকে প্রার্থী করছে, পঞ্চায়েত প্রধান করছে, যার কোনো বৈধ নাগরিকত্ব নেই, আমাদের কোনো ডকুমেন্ট নেই ভারতবর্ষের, বাংলাদেশ থেকে এসছে, সেটাও তো একটা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে সমঝোতা করা, কম্প্রোমাইজ করা। সেই রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে তাকে যাচ্ছে, যারা দেশের নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করছে, সেটা আলাদা প্রসঙ্গ। আজকে আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো না, কিন্তু আমার দুটো শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা এই যে চিঠি দেখলাম পুলিশের পক্ষ থেকে সুমন দেখে পাঠানো হলো, সেখানে পুলিশ উল্লেখ করেছে যে অসত্য বলছে, ভুল তথ্য দিচ্ছে সুমন দে, পুলিশ নাকি ব্যবস্থা নিচ্ছে এবং সুমন দে এইভাবে প্রচার করছে, এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার প্রশ্ন, পুলিশের ভাবমূর্তি তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কাছে অলরেডি নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি সেটা বিভিন্ন দুর্নীতিতে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, কেন্দ্র থেকে টিম এসে, তদন্তকারী সংস্থা এসে সেই দুর্নীতিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করেছে, পুলিশ কিছুই জানতো না। আপনি শেখ শাহজাহানের কথা বললেন, সন্দেশখালী শেখ শাহজাহান এত জমি দখল করেছে, আমরা দেখলাম সেই শেখ শাহজাহানকেও দিল্লির লোকেরা এসে, দিল্লির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করলো, তারপরে গিয়ে রাজীব কুমার এবং পশ্চিমবঙ্গ পুলিশ জমি ফেরত দিচ্ছে। যাদের জমি দখল করেছিল শেখ শাহজাহান, সেই জমিগুলো ফেরত দিচ্ছে। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এর পরেও এই রাজীব কুমারকে প্রেস কনফারেন্স করতে, পশ্চিমবঙ্গ পুলিশকে যৌথভাবে প্রেস কনফারেন্স করে বিভিন্ন বিষয় প্রতিক্রিয়া দিতে। কিন্তু এত বড় ঘটনার পরে, যেখানে পুলিশ বলছে যে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে পুলিশ কেন, রাজীব কুমার কেন প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে বলছে না যে কি ঘটনা ঘটেছে এবং পুলিশ পরবর্তীতে কি কি পদক্ষেপ নিতে চলেছে? রাজীব কুমারের ক্ষেত্রে আমি বলবো যে আমি আমাদের রাজ্যের ডিজি কে বলবো যে খুব একটা ভালো সময় ছিল এই সময়টা, যে সময়টাতে আপনারা কাকে গ্রেপ্তার করে নিয়ে এলেন, যে একটা ধর্মের তাকে বিদেশ থেকে থ্রেট করছিল এবং সে তার মুখ দিয়ে তাকে এতভাবে মলেস্ট করছিল, এই শর্মিষ্ঠা পাললি বলে মেয়েটি, যে একটি ল স্টুডেন্ট। সেক্ষেত্রে আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ আজকে গিয়ে দিল্লি থেকে তাকে তুলে নিয়ে চলে এলো, গ্রেপ্তার করলো। কিন্তু যেখানে মুর্শিদাবাদের কদিন আগে যে ধুলিয়ানের যে ঘটনা, যেখানে কুপিয়ে খুন করা হলো, সেখানে রাজ্যের পুলিশ কিচ্ছু করতে পারলো না। সেখানে বারবার হোম মিনিস্ট্রি বলছিলেন যে আমি বিএসএফ পাঠাচ্ছি, বিএসএফ পাঠাচ্ছি, কিন্তু তারপরেও তারা তখন বিএসএফ নিচ্ছিলেন না। অলরেডি রাজীব কুমারের মুখটা প্রচন্ড পুড়ে গেছে। আর রাজীব কুমাররা সেই রাত্রেবেলাতে কলকাতা হাইকোর্ট খুলে হিয়ারিং হওয়ার পর যখন দেখা গেল যে বিএসএফ এলো, তারপরেই প্রত্যেকটা এলাকায় যেভাবে ওই ধুলিয়ানগড়, শামশেরগঞ্জ থেকে শুরু করে একদম মুর্শিদাবাদের বর্ডার এলাকাগুলোতে যেভাবে ইট পাটকেল বোম বন্দুক জোগাড় করা হয়েছিল, তাতে কয়েকশো মানুষ খুন হতে পারতো। আর এই বিএসএফ আসাতে একটা এত বড় সফলতা পাওয়া গেছে। গত কদিন আগে মালদাতেও একটা ঘটনা ঘটেছে, সেখানেও আমাদের রাজ্যের পুলিশ ব্যর্থ। আজকে পাকিস্তানি গুপ্তচর সংস্থাগুলো তার মেন হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে সারা ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গে। আজকে রোহিঙ্গা রোহিঙ্গা কোথা থেকে এসে ধরা পড়ছে? পশ্চিমবঙ্গের বুকে। আজকে এই যে বলছেন ভোটার কার্ড, আধার কার্ড গুলো বানানো হয়েছে এসডিও দের নামে কমপ্লেন করে, আমরা কম কমপ্লেন করেছি এসডিও দের নামে? আজকে নতুন করে এই বলতে হবে না যে প্রশাসনের মুখটা পুড়বে কি করে। সুমন এবিপি আনন্দে বসে তাদের নেতাদের
তাতে রাজীব কুমারের কি যায় আসে যায়? রাজীব কুমার তো আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পায়। রাজীব কুমারের এতে আমাদের আমনদীপ জি, যিনি আমাদের বীরভূমের এসপি, খুব এক্সপার্ট, আমি জানি, আইপিএস অফিসার, ভীষণ ভীষণ এক্সপার্ট। আমি নানাভাবে পরিচিতি এনাদের কাছ থেকে, নানা রকম হেল্প আমি পাই, এটা অস্বীকার করার কথা নয়। কিন্তু আজকে আর বলতে এটা লজ্জা নেই, দ্বিধা নেই যে আজকে আপনারা একটা প্রেস কনফারেন্স করে বলতে পারছেন না যে হ্যাঁ আমরা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দেখিয়ে দেব আমাদের দম কতটা, নাকি আমাদেরকে রাত্রেবেলায় আমাদের মা বোন তুলে গালি দিয়া আমরা দেখিয়ে দিতে পারি আমাদের হিম্মত আছে। কিন্তু এক্ষেত্রে দেখবেন আপনাদের ওই নবান্নের প্রেস কনফারেন্স রুমটা বন্ধই থাকবে। তার কারণটা কেন? নেতাটার নাম অনুব্রত মণ্ডল। আর মনে আছে সঙ্গীতাদি, যখন কিছুদিন আগের ঘটনা বলছে, একজন পাঞ্জাবি আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী নাকি খালিস্তানি বলেছিল, এমনটাই অভিযোগ করে প্রেস কনফারেন্স করেছিল, তাকে খালিস্তানি বলে, তাতে নাকি পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, পুলিশকে উদ্দেশ্য করে ছোট করা হয়েছে, অনেক অভিযোগ সেখানে তোলা হয়েছিল বিরোধী দলের উপরে, বিরোধী দলনেতার উপরে। আজকে যখন পুলিশকে একেবারে মা বোন তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, তখন পুলিশ কেন একটু মানে শিরদাঁড়াটা সোজা করে প্রেস কনফারেন্স করে এটার বিরুদ্ধে? পারতো এই পুলিশ নিশ্চয়ই পারতো। এই পুলিশের, আমাদের পুলিশের প্রচুর প্রচুর ক্ষমতা। এই যখন আমাদের এই যে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা লাগলো অপারেশন সিন্ধু, সে সময় কিন্তু আমরা আশা করেছিলাম পশ্চিমবঙ্গ জুড়ে একটা বড় রায়টের সম্ভাবনা আছে, তার কারণ যেভাবে অপারেশন সিন্ধু হচ্ছে তাতে করে আমরা কিন্তু ভয় পেয়েছি। এটা মিথ্যা কথা নয়, পুলিশের প্রচুর ক্ষমতা আছে, এটা অস্বীকার করার এক বিন্দু জায়গা নেই। কিন্তু ক্ষেত্রে পুলিশ তার নিজের মুখ নিজেরাই ডুবিয়ে ফেলেছে, একদম এতটা নষ্ট করে ফেলেছে। এতদিন তো বিরোধীদের দিকে আঙুল তুলে বারবার বলতো, এই যে যেটা বললেন আপনি, যে খালিস্তানি বলাতে নাকি মান সম্মান চলে গেছে, যেখানে শর্মিষ্ঠাকে তুলতে তাদের বিরাট বিরক্ত দেখাতে হয়েছে। কিন্তু এই পুলিশ যখন একের পর এক সন্দেশখালীর মারা পিঠে খাওয়ার জন্য ভোরবেলাতে দিনের পর দিন তাদের মান সম্মান নষ্ট করেছে, আজকে 572টা মামলা, রেপের মামলা 2021-এ ভোট পরবর্তী হিংসায় মেডিকেল করাতে দেয়নি এই পুলিশ। এই থানাগুলোর সাথে এত সুন্দরভাবে যোগসাজশ, থানাগুলো কি করে আঙুল তুলবো বলুন তো? আমি বললে এখন অনেক পেটের কথা বেরিয়ে যাবে, কারণ আমি গ্রাম বাংলায় কাজ করি, তো আজকে একটা সত্য কথা বলছি শুনুন। আপনি মার খাবেন, দেখবেন বিরোধীরা মার খাবেন, হসপিটালে যাবেন, মেডিকেল সার্টিফিকেট নিতে যাবেন, আপনাকে দেবে না। কেন দেবে না? তার কারণ হচ্ছে হাসপাতালের সাথে থানার যুক্ত আছে। আজকে দেখুন, বর্ধমান থেকে গত কদিন আগে কিডনি পাচারকারী ডাক্তার মিস্টার জানা গ্রেপ্তার হলেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আজকে মানুষের বিক্রি হয়ে যাচ্ছে। আজকে ডাক্তাররা বৃহত্তর আন্দোলন করলো, এত বৃহত্তর আন্দোলন করার পরেও এই পুলিশ ডাক্তারদের উপরেও লাঠিচার্জ করলো। আজকে এই পুলিশ 26,000 শিক্ষক যারা আজকে একটা পলিথিন পেতে রাস্তায় পড়ে আছে তাদের ওপর লাঠিচার্জ করছে। কিন্তু অনুব্রত মণ্ডলদের ওপর লাঠিচার্জ করতে গেলেই পুলিশ বোম খেয়ে, মার খেয়ে এবং তার মা বোনেদের ইজ্জত নষ্ট করে বাড়ি ঢুকে যাবে। তখন কিন্তু তাদের মান সম্মান যাবে না। একমাত্র এবিপি আনন্দের সুমন বললে, আপনারা বললে, আমাদের মতো মানুষরা বললে, আমাদের কথাগুলো তুলে তুলে ধরলে, এই যেমন আমার ক্ষেত্রে আমাকে মেরে আমার হাত পা গুলো ভেঙে দিল, আমার দোকান লুট করলো, অনুব্রত মণ্ডলের নামে কোনো এফআইআর করতে পারিনি, পারবো না। তার কারণ হচ্ছে পুলিশ নেবে না। এবার যখন আপনি বলবেন যে আপনি 156 ক্লজ 3 করে কেন কোর্টের মারফত থেকে এলেন না, সে চেষ্টাও করেছি, তাতেও পুলিশ কোনো রিপোর্ট দিতে পারছে না, বলতে উনি তো স্পটে ছিলেন না, উনি কিছু জানেনই না। তো আমার কথা হচ্ছে, আজকে যখন এত বড় তথ্য হাতে থাকার পরেও অনুব্রত মণ্ডলের নামে একটা এফআইআর হয়েছে, জানবেন এই পুলিশের কিছুটা হলেও উন্নতি অন্তত মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিলেন যে একটা এফআইআর অন্তত কেষ্টর নামে হলো। নাহলে কেষ্ট বলছিল না একসঙ্গে একদিনে 24টা মানুষকে পুড়িয়ে মেরে দিল যেদিন আপনার বীরভূম থেকে, তখন বলছিল দিদি কেসটাকে অমুক ভাবে সাজাতে হবে, তুসুক ভাবে কেসটাকে সাজাতে হবে। তাহলে কেষ্টরা কেস সাজায়, পুলিশ বসে থেকে এখানে শুধুমাত্র থানাগুলো বসে আছে টিএমসি নেতাদের প্রোটেকশন দেবার জন্য। আর আপনারা ভাবছেন এই পুলিশের সম্মান যাবে? যে পুলিশের বড়বাবুরা থেকে শুরু করে থানার ছোট বাবু, সেজে বাবু, একটা সিভিক পর্যন্ত তোলা তুলতে অভ্যস্ত হয়ে আছে, আর তোলাগুলো নিয়ে তারা নিজেরা ওই 75% কালীঘাটে পাঠালো, 25% নিজেদের পকেটে রাখছেন। আজকে বহু পুলিশ অফিসারও আজকে কোটি কোটি টাকার ফান্ড করে ফেলেছেন। তাহলে রাজীব কুমারেরও তো আসল তথ্য বেরিয়ে যাবে।
যাবে না। তো সুতরাং রাজীব কুমার দেখছেন শাক দিয়ে মাছ ঢাকা যদি না যায়, তার থেকে ভাই ভয় কাদেরকে দেখানো যাবে না, বিরোধীদেরকে। এখন এবিপি আনন্দের সুমন হয়ে গেছে টার্গেট, কারণ রিপাবলিক বাংলা বলতেই থাকবে। রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে, আমার বিরুদ্ধেও দিকে দিকে প্রচুর মামলা হয়েছে। আমরা এগুলো লড়ে বেড়াই, আমাদের কাছে এগুলো আর কোনো ম্যাটার করে না। আর তার থেকে বড় কথা হচ্ছে রাজীব কুমারকে শুধু আমার একটাই আবেদন আর নিবেদন রইল, ওই একটা এফআইআর দিয়ে অনুব্রত মণ্ডলের কিচ্ছু হলো না। যদি আপনি দুদিন গ্রেপ্তার করতে পারতেন, জানতাম আপনার হিম্মত আছে। আর আপনাকে যে ভাষায় অনুব্রত মণ্ডল আক্রমণ করেছে, সে ভাষাটা আপনার মা বোনেদের কানে দিয়েছেন কি দিয়াননি আমি সেটা জানি না, কিন্তু আপনার মা বোনেরা কিন্তু আড়ালে আবডালে শোনার পর আপনার প্রতিও কিন্তু ভক্তি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। এই পুলিশরা তার নিজেদের মা বোনেদের কাছে বাড়িতে ঢুকলে না মাথা নিচু করেই থাকবে, তার কারণ তারা জেনে নিয়েছে আমাদের টিকিটাও বাঁধা আছে কালীঘাটে। কারণ আমরাও অনেক অলিখিত ভাবে অনেক জালিয়াতির সাথে আমরা নিজেরাও যুক্ত হয়ে আছি, তাই তারাও মুখটা বেশি খুললে, এই যে যেমন লিটন হালদারের যে অবস্থা হয়েছে, ভেবেছিল কল রেকর্ডিং করে নিলেই হয়তো তিনি হয়তো অনুব্রত মণ্ডলের শাস্তি নিশ্চিত করতে পারতেন বা তার ক্ষমতা খর্ব করতে পারতেন। লিটন হালদারের টিকিটাও, লিটন হালদারেরও কিছু জিনিস সেগুলোও মমতা ব্যানার্জির কাছে বাধা আছে। আমাকে দীর্ঘদিন ধরে স্টেট হিউম্যান রাইটস কমিশনে 5 ঘন্টা 6 ঘন্টা আটকে রেখে বোঝাবার চেষ্টা করেছে, আপনি আমাদের সাথে কাজ করুন, আপনি আমাদের সাথে কাজ করুন, টানা বোঝাবার চেষ্টা করেছেন। আমি সে চিঠি দীর্ঘদিন ধরে কেন্দ্রকে দিয়েছি, আমার ওপর আক্রমণ করার বহু চেষ্টা হয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু এই পুলিশ প্রশাসনের ওপরই নিরাপত্তা জাতীয় মানবাধিকার কমিশন রেখেছে বলেই আজকে আমি এখনো পর্যন্ত লড়াই করে চলেছি। হ্যাঁ, কিছুটা সাপোর্ট যদি আজকে জাতীয় মানবাধিকার কমিশন থেকে আমি না পেতাম, তাহলে হয়তো আমার পরিবারটার ওপর যেভাবে বোম মেরে আমার 7 বছরের শিশুটা স্প্লিন্টারের দাগগুলো তার পায়ে আজও লেগে আছে, বাড়ি ভাঙচুর করে দোকান লুট করে আমার মতো কয়েকটা নারী যদি উঠে আসতে পারতো গ্রাম বাংলা থেকে, না তাহলে এদের প্রত্যেকটা নেতাদের চরিত্রগুলো খুলে রেখে দিতে পারতো এবং এই নেতাগুলো ভয়ে গুটিয়ে যেত। লড়াই করার মানুষ কম, পশ্চিমবঙ্গের সেটিং পলিটিক্স এর জন্যই কোনো দিন আশা করা যায় না যে পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে। একা শুভেন্দু অধিকারী লড়বেন আর বাকি নেতারা বসে বসে। কথা বললেন, আপনাকে একটা শেষ প্রশ্ন এই অনুব্রত প্রসঙ্গে। আজকে খবরটা আমি জানতে পারলাম, আশা করি আপনিও শুনেছেন, এই অনুব্রত মণ্ডলের একজন আইনজীবী যিনি অনুব্রত মণ্ডলের হয়ে লড়ছে, তিনি আবার বিজেপি নেতা, তিনি বিজেপি লিগ্যাল সেলের নেতা। নাম হচ্ছে ওনার বিপত্তারণ ভট্টাচার্য, ইনি বিজেপির নেতা। এই খবরটা আমি আজকেই পেলাম এবং খবরটা ভেরিফাই করেও দেখলাম বিপত্তারণ এই ভট্টাচার্য বিজেপির একজন নেতা, যিনি বিজেপির হয়ে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার করেছে, বিজেপির বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তিনি অনুব্রতর পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, খুব খুব সুন্দর, খুব সুন্দর মনের কথা বেরিয়ে আসছে একের পর এক। আমার মনের কথাগুলো আমি যেটা 2017 সাল থেকে এক টানা বলে চলেছিলাম সেটিং। দেখুন, অনুব্রত মণ্ডল যখন গরু পাচার করেছে, একা তো আর গরুগুলোকে ওই পারে ফেলে দেননি। অনুব্রত মণ্ডল বালি পাচার করেছে, একা তো আর লরি বোঝাই করেনি। অনুব্রত মণ্ডল পাথর পাচার করেছে, একা তো করেননি। কয়েকশো নেতা, কোটি কোটি টাকার সম্পত্তি, টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বিদেশ থেকে দেশ থেকে কোটি কোটি টাকা দিয়ে, এই কদিন আগেও এত এত আর্টিস্ট এসে নেচে গিয়ে কয়েকশো কোটি টাকার বাজেটের বিয়ে পশ্চিমবঙ্গেও যা জীবনে দেখেনি, তা আজকে হয়ে গেল। কেন, কিসের জন্য? তার কারণ হচ্ছে এই নেতাগুলো কি কেউ চুরি চামারি কিছু করেনি? সব করেছে। কিন্তু এদেরকে ঢাকার জন্য বিজেপি, বীরভূম বিজেপি শুধু নয়, রাজ্য বিজেপির নেতারাও এই টাকার ভাগ বসে বসে খাচ্ছে। আর আমি এই কথা বলি বলেই আমি অনেকের কাছে অপ্রিয়। আর আমার অপ্রিয়তা, আমার সত্যতা, আমার এই বিচার করার দায়িত্ব আমার নয়। আমার কাজ সাধারণ মানুষ বিচার পাচ্ছে কি পাচ্ছে না, গ্রামের প্রান্তীয় মানুষটা বাড়ি পাচ্ছে কি পাচ্ছে না, জল পাচ্ছে কি পাচ্ছে না, তাতে মমতার চোখে চোখ রেখে কে তাকে কোন দলে ভোট দেবে। রাজনৈতিক দলের প্রতিনিধি না বা কর্মী সমর্থক না, আপনি শাসক দলের ভুলগুলো নিয়েও কথা বলবেন, আপনি বিরোধী দল যদি কোনো ভুল করে, সেখানে যদি কোনো অন্যায় দেখেন সেটা নিয়েও কথা বলবেন। এখন আপনি তৃণমূলের সমালোচনা করলে বিজেপির লোকেরা খুশি হবে, আবার যখন বিজেপি নেতাদের সমালোচনা করছেন তখন তারা আপনার প্রতি অখুশি হবে, তৃণমূলের লোকেরা একটু খুশি হবে। এটা তো কিন্তু সত্য অপ্রিয় হলেও সেটা তো সত্যই দিন শেষে।
এই যে তৃণমূল নেতাদের সঙ্গে বহু ক্ষেত্রে আমরা দেখেছি, বিজেপির বড় বড় নেতাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের ঘনিষ্ঠতা, কুণাল ঘোষের ঘনিষ্ঠতা, একসঙ্গে কেক কেটে খাওয়াচ্ছে কুণাল ঘোষ দিলীপ ঘোষকে, এই বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন। অথচ আমরা দেখছি যে নিচু তলার কর্মীরা তারা প্রাণ দিচ্ছে, তারা মার খাচ্ছে। নেতা মাইক্রোফোনে বলছে লড়াই করো, আমাদের লড়তে হবে, পরিবর্তন আনতে হবে, একটা মারলে তুমি পাল্টা মারো, 10টা মারো। কিন্তু যখন তারা আক্রান্ত হচ্ছে, নেতাদের মোবাইল বন্ধ, সুইচ অফ। আজ পর্যন্ত এতগুলি আপনি বললেন যে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে, কেউ বিচার পেল না। সিবিআই এসে তদন্ত করেছে, এনআইএ তদন্ত করেছে, কোনো বিচার হয়নি, কোনো অপরাধী এখনো পর্যন্ত সাজা পায়নি। এই না, আমি কয়েকটা উদাহরণ দেব। আমি বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিতে পেরেছি, যারা ভোট পরবর্তী হিংসায় মারা গেছেন। তাদেরকে কম্পেনসেশন 2 লাখ, 4 লাখ, 5 লাখ এই রাজ্য সরকারের পকেট থেকে টাকা খসিয়ে তাদেরকে পাইয়ে দিতে পেরেছি, এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করতে পেরেছি। ভোটের মানে পোলিং এজেন্ট মারা গেছে বিজেপির, এরকম বহু উদাহরণ। এবং নারী নির্যাতন, তার থেকেও বড় কথা হচ্ছে ধর্ষণ। নানা কাজের ক্ষেত্রে আমি একটানা গোপনে কাজ করে যাই, তাতে কোন দল, কে কোন দলের প্রতিনিধি, কে কোন দলের সৈনিক। আপনার কাজকর্ম আমি ফেসবুকে ফলো করি, আমি দেখি আপনার লড়াই, আপনি কিভাবে কাজ করছেন, কি কাদের পাশে দাঁড়াচ্ছেন, সবটাই দেখি। কিন্তু আর আমার জন্য আমার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই যেমন কলকাতার অভিজিতের ভাই খুন হলো, তারা এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা পরে ইসের বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ থেকে খুন করিয়েছে, তারা এখন ঘুরে বেড়াচ্ছে খোলাখুলি, এবং সামনেই দেখুন, পলিটিক্যাল কথা খুব বেশি বলবো না, শুধু এটুকু বলবো যে মানবাধিকার কর্মীর কাজ হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলা। তাতে যে নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, সরকার, প্রতিনিধি, যে যখন যেভাবে বিরোধিতা করবে, অন্যায় করবে, জালিয়াতি করবে, তাদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলবে, এবং এটাই আমাদের মানবাধিকার কর্মীর কাজ হওয়ার কথা। অনেকে আমাকে বলেন, এই আপনি তৃণমূল বিজেপির পাচাটা, যেমন অনুব্রত মন্ডল আমাকে ট্যাগ দিয়ে দিয়েছে আমি বিজেপি, তার কারণ তার বিরুদ্ধে একটানা কমপ্লেন গুলো জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রীর দপ্তর, সিবিআই, ইডি কে জানাচ্ছিলাম, তখন আমাকে বলে দিয়েছিল আমি বিজেপি। আবার অনেক সময় এটাও রটেছে যে আমি নাকি টিএমসি করতে গিয়ে আমার হাত পা গুলো মেরে ভেঙে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি যে প্রতিবাদ করতে গিয়ে হাত পা গুলো ভেঙেছে আমার, মানে আমি টিএমসির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাত পা গুলো আমার গেছে, সেগুলো কিন্তু অনেক সময় উঠে আসে না, সত্য আসে না। আর মানবাধিকার কর্মীদের কখনো সত্তার লোভ থাকে না যে আমাকে একটা কোথাও থেকে ওই রাজনৈতিক পদ নিয়ে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করে সেই এলাকার জন্য আমি মুখ খুলতে পারবো না, আমার মনের কথা বলতে পারবো না। মানবাধিকার কর্মীকে রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক দলের নেতারা পাশে আসবেন কি আসবেন না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যেটুকু কাজ করি জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে, অর্ডার করিয়ে, পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়েই, পুলিশের দ্বারাই, আইনকে দিয়েই আইনের প্রতিস্থাপন করে বেড়াই। তাই আমি অন্তত পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে খুব কাছ থেকে যে থানা, যে এলাকায়, যে কোন পুলিশ অফিসার কোন পুলিশ স্টেশনে আছে, তার হিরে থেকে জিরে তার টোটালটাই ইনফরমেশন আমরা রেখে বেড়াই, এবং তাকে দিয়ে কাজ করানো আমাদের কাজ। আর আমি সেই কাজটাই করে চলেছি। তাতে করে আমাকে কোনো তকমা লাগিয়ে দেওয়া হলেও আমার কিচ্ছু যায় আসে যায় না, আমি আমার কাজ করে যাব। আর রাজনৈতিক নেতারা, তারা কোথাও সেটিং পলিটিক্সই করুক আর যাই করুক না কেন, একটা সময় পর তাদেরকে উত্তর মানুষকে দিতে হবে যে কেন তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। আজকে অনুব্রত মণ্ডলের এই শাস্তি, এই যে এত সমালোচনা, এটা অন্তত অনুব্রত মণ্ডলকে একটা বড় শিক্ষা দিচ্ছে যে এখন থেকে কথা বলতে গেলেও কেউ আমার কল রেকর্ড করে এইভাবে ভাইরাল করবে এবং আমাকে এফআইআর খেতে হবে। এটা একটা বড় নিদর্শন কিন্তু হলো। এটা কোথাও আমি একেবারে নেগেটিভ হিসাবে দেখছি না। একটা এফআইআর হওয়া মানে এই পুলিশ প্রশাসন যেখানে কয়েকশো খুন, লুট, ধ্বংস, মানে রাহাজানি, ছিনতাই, দিনে দুপুরে বাড়িতে বোম ফেলা, কি কাণ্ডটা না করেছে, এবং এই এলাকা জুড়ে মানুষকে একদম কুঁকড়ে রাখা হয়েছে, সেই এলাকা থেকেই উঠে এসেছি আমি। তো সুতরাং কিছুটা হলেও বলবো, রাজীব কুমারকে বলবো যে বাড়িতে ফেরার পর অন্তত যাতে করে নিজেদের মা বোনেরা, রাজীব কুমারের মতো শত শত আইএস আইপিএস যারা রয়েছেন, তারা অন্তত বাড়িতে ঢুকে নিজের মা বোনেদের কাছে মাথাটা যাতে করে উঁচু থাকে, অন্তত দিদিকে বলুন, আর নিজেরা একটু কম কামান,
আর এই মানুষকে বিচার যদি পাইয়ে দেন না, এই দিদিকেই মানুষ আবার চাইবে। তাতে দিদি এলো কি মোদি এলো এটা নিয়ে আমাদের বক্তব্য কিছু নয়, সাধারণ মানুষ যেন বিচারটা পায়, এটাই একটা একদম। মানবাধিকার কর্মীর কাজ। সাধারণ মানুষ নিরাপত্তা চাই, তাতে বিজেপি দিল নাকি তৃণমূল দিল সেটা দেখার দরকার নেই। মানুষের পাশে থাকবে, মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকেই মানুষ নির্বাচিত করবে। অনেক অনেক ধন্যবাদ সঙ্গীতা দি সময় দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম।